আসসালামু আলাইকুম। আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্য বার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিংকন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ফায়ারবাগটা ইউজ করতে হয়, তাই না? ফায়ারবাগ কিভাবে সেটআপ দিতে হয়। আমরা দেখেন অলরেডি কিন্তু আমাদের ফায়ারবাগটা দেওয়া আছে। মানে আমরা এখন থেকে যে কাজগুলো করব সবগুলা ফায়ারবাগ দিয়ে করব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং সরাসরি আমরা কোড নোটপ্যাডে বা আমাদের যে এডিটরটা আছে ওইটাতে না লিখে সরাসরি এইখান থেকে লিখে আমরা চেক করতে পারি। মানে র্যাপিডলি কাজ করার জন্য, দ্রুত কাজ করার জন্য। তো তাহলে আমরা যা দেখেছিলাম যে গত ক্লাসে দেখেছিলাম কি আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাই না? হ্যাঁ, সাপোজ আপনি কি এই আর্টিকেল এই সম্পূর্ণ এরিয়াটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান। তো তাহলে কি করতে হবে এখানে? ফার্স্টে অ্যাড রুল দিতে হবে। তারপর আমাদের যে সিলেক্টরটা সেই সিলেক্টরটার নাম দিতে হবে। দেখেন এটা কি আর্টিকেল শুধু সিলেক্টর পেয়েছে। অটোমেটিক কিন্তু এ পেয়ে গেছে। আমাদের কিন্তু বলা লাগতেছে না। তারপরে যদি আপনি মনে করেন যে না আপনি ইচ্ছামত করে দিবেন, যে মানে এটা কি পাইছে শুধুমাত্র আমাদের যে ট্যাগের নেমটা সেটা পেয়েছে, তো আপনি ইচ্ছা করলে ক্লাসের নেমটাও দিতে পারেন। সাপোজ আপনি আর্টিকেলটা বাদ দিলেন, আর্টিকেল দিলেনই না, শুধু ক্লাসটা দিবেন, তাহলে কি করতে হবে? ফার্স্টে অবশ্যই ডট দিতে হবে। তো দেখেন ডট দেওয়ার সাথে সাথে ইয়ে কিন্তু সাজেস্ট করতেছে যে আর্টিকেল এরিয়া, মানে আর্টিকেল এরিয়া নামে যে কোনো ক্লাস থেকে থাকে তাই সেটা কিনা, তাই আমাকে বলতেছে। তো আমরা কেটে দিলাম যে না ওইটা না, আমরা কোনটা করব? সিঙ্গেল। দেখেন এসআইএন যখনই দিচ্ছে আমাদের অটোমেটিক কি সাজেস্ট করতেছে সিঙ্গেল এরিয়া বা সিঙ্গেল আর্টিকেল। ইয়েস, আমি বলছি হ্যাঁ, তাহলে কি করবো আমি? জাস্ট অ্যারো বাটনের লেফটে চাপ মারলেই আমাদের ওইটা হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? আমাদের সিঙ্গেল আর্টিকেল টুকু হয়ে গেল, এই যে আমরা এই যে ক্লাসটা এইটা ইউজ করতেছি। ওকে, তো তারপর কি এন্টার মারলাম। তাহলে আমাদের কি এবার প্রপার্টি লেখার জায়গাটা দিচ্ছে। তো প্রপার্টি কি লিখবো? ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব সাপোজ কি গ্রিন নামে রাখলাম। গ্রিন নামে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখেন তাহলে কি আমাদের কিন্তু ওই যতটুকু এরিয়া আছে, সিঙ্গেল আর্টিকেলে যতটুকু এরিয়া ততটুকু কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, তাই না? আচ্ছা, ফাইন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের কাজ তো দেখেছি। আবার ইচ্ছা করলে কি করতে পারি? আমরা ইচ্ছা করলে কালারও চেঞ্জ করতে পারি, তাই না? সাপোজ আমরা এই H3 যেটা আছে এটার কি কালার চেঞ্জ করতে পারবো না? তো দেখি H3 কালার চেঞ্জ করতে পারি কিনা। তাহলে এটা কি দিতে পারি? আমরা কিন্তু একটা কাজ করতে পারি। যেমন শুধুমাত্র H3 কে যদি আমরা স্টাইল দেই তাহলে আমাদের যত জায়গা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাই না? এইজন্য আমাদের বেস্ট প্র্যাকটিস হবে তার প্যারেন্ট যেই ডিভিশনটা আছে বা কোনো ট্যাগ আছে সেইটার যে ক্লাসটা, তো এর প্যারেন্ট কোনটা? দেখেন এর প্যারেন্ট কিন্তু এই আর্টিকেল এই ট্যাগটা। তো এই ট্যাগের একটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম কি? সিঙ্গেল আর্টিকেল। তো তাহলে আমরা সবসময় আমাদের বেস্ট প্র্যাকটিস হবে এরকম, যে যখন আমরা কোনো এলিমেন্টকে স্টাইল দেবো তার প্যারেন্ট যে ক্লাসটা থাকবে সেইটাকে ধরে নিয়ে আমরা নেস্টেড করে আমরা স্টাইল দেবো। তো তাহলে কি করবো আমরা? ডট সিঙ্গেল আর্টিকেল, তারপর একটা স্পেস দিয়ে কি করব? H3। তারপর আমরা এটাকে একটা কালার দেবো। সাপোজ আমরা কালার দিচ্ছি কি, আমাদের ব্ল্যাক আছে, আমরা সাপোজ দিচ্ছি হোয়াইট। তো তাহলে দেখেন আমাদের কি হোয়াইট কালার কিন্তু হয়ে গেছে এখানে। তো ইচ্ছামতো কিন্তু আমরা ইচ্ছামতো এরকম স্টাইল দিতে পারতেছি। সাপোজ আমরা যদি এই পি কে স্টাইল দিতে চাই, তার পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। জাস্ট এই পি কে সিলেক্ট করলাম। পি কে সিলেক্ট করলে একটা সুবিধা হবে কি, যখন আমরা এই যে অ্যাড রোল করবো দেখেন আমাদের অটোমেটিক যে সাজেস্ট করতেছে যে এইটাই কি, এই সিলেক্টরটাই কি। তো আমরা কি করবো? জাস্ট এটাই উঠাই দিলাম, কারণ এটা এখনই আপনাদেরকে বলবো না কি, এখন ওইটা জানতে গেলে সমস্যা। তো জাস্ট কি করলাম আমরা? সিঙ্গেল আর্টিকেল, তারপরে একটা স্পেস দিয়ে পি দিলাম। ওকে। তো এইবার আমরা কি লিখবো? এবার সাপোজ এটা একটা কালার দিচ্ছি। তো কালার দিব কি, সাপোজ আমি এটার কালার ব্লু রাখছি। তো তাহলে সরি, BLUE ব্লু। তো ব্লু কালার করে দিলাম। তো দেখেন আমরা কিন্তু এই কালার ব্যাকগ্রাউন্ড এইগুলা অনেকদিন ধরে একই কাজ করে যাচ্ছে, তাই না? আমাদের কিছু এবার ডিফারেন্ট কিছু দরকার। তো সাপোজ আমরা কি করতে পারি? আমাদের এই কালারটা তো ফন্টের সাইজটা একটু বড় প্রয়োজন হতে পারে, তাই না? ফন্টের কালারটা বড় প্রয়োজন হতে পারে, বা আর্টিকেল টাইটেল এইটার লেখা আরো একটু বড় প্রয়োজন হতে পারে। আমি চাচ্ছি যে ট্যাগ চেঞ্জ করব না, কিন্তু আমার লেখাটা একটু বড় হবে, মানে ফন্টের সাইজটা বড় করব। তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করব, দেখেন আমরা যখন এই যে H3 তে দিচ্ছি অটোমেটিক্যালি কি আমার কিন্তু পাশে এর স্টাইলটা দেখাই দিচ্ছে। আবার যখন আমি পি তে ক্লিক করতে তখন আমার পি এর স্টাইলটা দেখাই দিচ্ছে, তাই না? এই একটা সুবিধা। দেখেন আর্টিকেল যখন দিচ্ছে তখন এর স্টাইলটা দেখাই দিচ্ছে। কত সুবিধা, কত সহজে আমরা কাজগুলো করতে পারতেছি। তো তাহলে আমরা চাচ্ছি কি, এই H3 এর একটা ফন্ট ফন্টের যে সাইজটা আছে সেটা আমরা বাড়িয়ে দিব। তো আমাদের তাহলে যে কাজটা করতে হবে, আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টিটার নাম ফন্ট সাইজ। ফন্ট একটা ড্যাশ দিয়ে তারপর সাইজ, SIZD, ফন্ট সাইজ। দেখেন ফন্ট সাইজ। আমরা যেহেতু ফন্টের সাইজটা বড় করতেছি জাস্ট ফন্ট সাইজ দিব। এটা কি এটা আমাদের প্রপার্টি, তার মানে তারপর একটা ক্লোন দিতে হবে। তো ক্লোন দিলাম, তারপর কি করতে হবে? এটা একটা ভ্যালু দিতে হবে। তো ভ্যালুটা কি দিব?
তো ফন্টের সাইজটা মূলত দুই ভাবে দেওয়া যায়, একটা ইএম ভাবে দেওয়া যায়, আর একটা পিএক্স মানে পিক্সেল ভাবে দেওয়া যায়, একটা ইএম ভাবে দেওয়া যায়, এবং পার্সেন্ট হিসেবে দেওয়া যায়। তো যাই হোক, আমরা সব থেকে যেটা ইউজ করি সেটা হলো কি, পিক্সেল আকারে ইউজ করি। আমাদের প্রত্যেকটা জেপিজি বা পিএনজি আমরা যখন পিএইচডি থ্রু এইচটিএমএল করবো, তখন আমাদের ওইখানে সব স্টাইল গুলা দেওয়া থাকে পিক্সেল হিসাবে। তো সেহেতু কি করবো, আমরা পিক্সেল আকারে দেবো। তো সাপোজ কত পিক্সেল দিব, ফন্ট সাইজ সাপোজ আমরা তো জানি না কত পিক্সেল, তো আমরা 20 পিক্সেল দিয়ে দেখি কত বড় দেখায়। তো দেখছি 20 পিক্সেলে এরকম দেখাচ্ছে। এবার ইচ্ছা করলে যদি আমরা এখানে অ্যারোর যে আপ বাটন যেটা আছে, মানে অ্যারোর তো মোট 4টা বাটন তাই না, একটা আপ, একটা বটম, একটা লেফট, একটা রাইট। তো আমরা আপ বাটনটা যদি চাপতে থাকি, তাহলে দেখেন আমাদের কি এটা অটোমেটিক্যালি ইনক্রিজ হচ্ছে তাই না, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হচ্ছে। তো সাপোজ আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারি। সাপোজ আমরা কতটুকু রাখলাম, 35 পিক্সেল রাখলাম, ব্যাস ফাইন। তো তাহলে কি দেখতে পেলাম আমরা, যে ফন্ট সাইজ দিয়ে আমরা ইচ্ছা করলে ফন্টের সাইজটা বড় করতে পারি। তো একইভাবে আমরা ইচ্ছা করলে কি পি এর সাইজ এখন বড় করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে কি করতে হবে আমাদের, ফন্ট, তারপর একটা ড্যাশ দিয়ে সাইজ। তো সাইজ কত দিব এবার, সাপোজ এটা আমরা দিলাম 20 পিক্সেল। তো 20 পিক্সেল একটু বড় বড় হলো, সাপোজ আমরা এইটুকু রাখলাম। তাহলে কি আমাদের জাস্ট হয়ে গেল। তো দেখেন আমরা কি উপরেও একটা টাইটেল দিচ্ছি, আবার নিচেও একটা, সরি উপরেও আমাদের একটা ফন্টের সাইজ দিয়েছে এবং নিচে একটা ফন্টের সাইজ দিয়েছে, এইটার মধ্যে আমরা কম বেশি করতে পারতেছি। তো সাপোজ একটা জিনিস প্রয়োজন হলো যে আপনার নিচের এই জিনিসটা মোটা দরকার, মানে বোল্ড, যে ফন্টের যে ওয়েটটা আছে ওয়েটটা আপনি একটু বোল্ড করা দরকার। বা আপনার দেখেন উপরের লেখাটা কিন্তু একটু বোল্ড মতো আছে তাই না, কিন্তু নিচের এই লেখাটা কিন্তু বোল্ড নাই, এটা একটু নর্মাল মতো আছে। তো ইচ্ছা করলে কিন্তু আপনি এটাও বোল্ড করে দিতে পারবেন। তো সেটা করতে হলে কি করতে হবে, সেটা করতে হলে যা করতে হবে, আপনারা তো এর আগে দেখেছি যে বি ট্যাগ ইউজ করে তাই না, কিন্তু ওইটা আসলে আমাদের বেস্ট প্র্যাকটিস না। আমরা ট্যাগ ইউজ করে কোনো সময় স্টাইল দিব না, আমরা এগুলা সিএসএস থেকে দিব। তো আমরা বি ট্যাগ কিন্তু ইউজ করবো না, বাট এটাকে বোল্ড করব। তাহলে কি করতে হবে আমাদের, ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। ফন্ট ওয়েট, WEIGHT। তো তাহলে কি করলাম, আমরা ফন্ট ওয়েট রাখলাম। তো ফন্ট ওয়েটের পর কি করব, এইবার আমরা লিখে দিব বোল্ড। তো দেখেন আমরা যখন বোল্ড করে দিছি কি হচ্ছে, আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা এটা কি মোটা করে ফেলতে পারলাম। তো একইভাবে আপনার এইখানে দেখেন আর্টিকেল টাইটেল, এটা আমাদের কি বোল্ড অবস্থায় আছে। আপনি যদি মনে করেন যে না এটাকে আমি এখন নরমাল করে ফেলবো, তাও করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে কি করবো, আমরা H3 তে যাই, যাওয়ার পর এইটাতেও এই সেই একই প্রপার্টির নাম কি, হ্যাঁ ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট আমরা ইউজ করব। এইবার ফন্ট ওয়েট এটাকে কি দিব, এইটা অলরেডি আমাদের বোল্ড অবস্থায় আছে, তার মানে এটাকে কি করতে হবে, আমাদের রিভার্স করতে হবে। তো এইটা যদি আমরা ফন্ট ওয়েট বোল্ড অবস্থায় এটাকে যদি নরমাল করতে চাই, জাস্ট আমাদের ভ্যালু দিতে হবে নরমাল। দেখেন আমরা যখনই নরমাল দিলাম, তখন কি হলো আমাদের, আমাদের বোল্ড থেকে কিন্তু এটা নরমালে চলে আসছে, এখন কিন্তু আর এটা বোল্ড নাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস দিয়ে ইচ্ছা করলে একটা নরমাল টেক্সটকে ইচ্ছা করলে বোল্ড করা যায়, আবার একটা বোল্ড টেক্সটকে ইচ্ছা করলে নরমাল করা যায়। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা খুব ইজিলি ভাবে করতে পারি। আচ্ছা, তো মনে করেন যে মোলা এত সময় ধরে কাজ করতেছেন, অনেক সিএসএস লেখা হয়ে গেছে, এখন যদি একটা এন্টার পড়ে যায় বা কোনোভাবে যদি এটা রিলোড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ স্টাইল চলে যাবে। এই জন্য কি করবেন, এই যে কাজগুলো এত সময় ধরে যা করতেছেন প্রত্যেকটা কিন্তু আমাদের পাশে জমা হয়ে আছে। তো ইচ্ছা করলে কি করবেন, যেমন আমরা কোনটাকে দিছি, আর্টিকেল কে দিছি, H3 কে দিছি, পি কে দিছি। তো প্রত্যেকটাতে যে যে আপনি কপি করবেন, গত ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে আমরা স্টাইলকে সম্পূর্ণ কপি করতে পারি। যেমন কি আর্টিকেল ট্যাগে গেলে আমাদের যে স্টাইল আছে সেটা দেখাই দিচ্ছে, তখন কি করবো, রাইট ক্লিক করব, রাইট ক্লিকে কপি রুল ডিক্লারেশন, এটা দিলে আমাদের সব কপি হয়ে যাবে। তো এটা কপি করলাম। এবার আমাদের যে সিএসএস ফাইল আছে সেটাতে আমরা এগুলো সেভ করি। ওকে ফাইন, তো সেভ করে দিলাম, এন্টার। এবার আমাদের আরো যেগুলো আছে, তারপর কি আছে, যেমন H3 এর একটা আছে, রাইট ক্লিক করি, কপি রুল, আবার এইটাও এখানে দেব। ঠিক এইভাবে আমরা যতগুলো করেছি প্রত্যেকটা কি করব, স্টাইলগুলো কপি করে নিব, যাতে আমাদের আর প্রবলেম না হয়। যাতে যদি আমরা এটা রিলোড হয়ে যায় কোনোভাবে ব্রাউজার, তাহলেও যেন আমাদের স্টাইলগুলো পেয়ে যাই বা সেভ করে রাখতে পারি। ওকে, তারপর কি হলো, সেভ করে দিলাম। তাহলে কি আমাদের কিন্তু এটা এখন সেভ হয়ে গেল। আমরা কিন্তু এখন এটা রিলোড করলেও আর যাবে না। দেখেন আমরা এখন যতই রিলোড করি, তারপরে স্টাইলটা থেকেই আছে, রয়েই গেছে তাই না। কারণ হলো আমাদের যেই প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা এটা সেভ করে ফেলছি। দেখেন আমাদের এই যে ebi.css এই ফাইলটা আমাদের লিংক অবস্থায় আছে। আর আমরা যেহেতু এই ফাইলটার মধ্যে আমরা সবগুলো সেভ করে দিয়েছি, সুতরাং আমাদের কিন্তু স্টাইলটা পেয়ে গেছে। ওকে ফাইন। তো এখন আমরা কি করব,
এখন আমরা দেখব কিভাবে আমরা আন্ডারলাইন কে দিতে পারি। তো আপনারা দেখেছেন যে কি আমরা আন্ডারলাইন দেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতাম? ইউ ট্যাগ, তাই না? হ্যাঁ, তো ইউ ট্যাগ আমি কিন্তু কিছু সময় আগেই বলেছি যে আমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করব না এইভাবে। আমরা সবকিছুই দিব স্টাইল দিয়ে, সিএসএস দিয়ে, ঠিক আছে? আমরা কোনো সময় ট্যাগ ইউজ করব না এই সব কাজের জন্য। তো যদি আপনি মনে করেন যে এই যে আমাদের আর্টিকেল টাইটেল, তাই না? এই যেটা আছে এই H3, এইটার নিচে আপনি একটা আন্ডারলাইন দিতে চান, তাহলে কি করব? তো তাহলে আমাদের যা করতে হবে জাস্ট এইটাকে ধরলাম, মানে এটাকে আমরা ক্লিক অবস্থায় রাখলাম। এবার কি করব? এইখানে আমরা এবার একটা, আমাদের তো এটাই মূলত এর স্টাইল, তাই না? দেখেন আপনি সিলেক্টর দেখলে বুঝতে পারবেন। সিঙ্গেল আর্টিকেল তারপর H3, তার মানে আমাদের এই সিলেক্টরটা। তো এই সিলেক্টরে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব। তো সেই প্রপার্টিটার নাম কি? সেই প্রপার্টির নাম টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা কি করতে পারি? আমরা যে কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে পারি, বা আন্ডারলাইন যদি থাকে সেটাকে উঠাই দিতে পারি। তো তাহলে আমরা কি করব? টেক্সট, একটা ড্যাশ, তারপর ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন, তো এইটার ভ্যালুটা কি দিব? ভ্যালুটা দিব আমরা যেহেতু আন্ডারলাইন দেখাতে চাচ্ছি সেহেতু আন্ডারলাইন লিখে দিব। তো দেখেন আমি যখনই টেক্সট ডেকোরেশনে আন্ডারলাইন লিখে দিলাম আমাদের কি হলো? দেখেন অটোমেটিক্যালি কি এইখানে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু ইউ ট্যাগ ব্যবহার করা লাগেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে কি আমরা ইচ্ছা করলে আন্ডারলাইন দিতে পারি, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা এটা কপি করে দিই। আচ্ছা, এটুকু আর কপি না, আমি সরাসরি লিখে দেই। সেটা হলো H3, এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ওকে। তো আমরা জাস্ট এটা লিখে দিলাম, তো এটা আমরা সেভ করি। এইবার একটা কাজ করি, আমাদের কোনোটা একটা ডিফল্ট ভাবে আমরা একটা স্টাইল দিয়ে রাখি, মানে কোনোটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আন্ডারলাইন দিয়ে রাখি। সাপোজ এই যে সাইট টাইটেল আছে এইটাকে, এটাতে আমরা একটা ইউ ট্যাগ দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি যে এটা হলো আমাদের একটা আন্ডারলাইন। তো কি করব তাহলে? এই স্টোর মধ্যে জাস্ট ইউ ট্যাগ ইউজ করব। ইউ শুরু করলাম এবং কি করতে হবে? ইউ ক্লোজ করতে হবে, তার কারণ ইউ আমাদের ডাবল ট্যাগ। তো তাহলে আমরা এটা যে সেভ করি এবং এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে কি দেখতে পাবো? তো দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইট টাইটেল আছে এটার নিচে অটোমেটিক্যালি আমাদের আন্ডারলাইন আছে। তো এখন এটাকে আমরা কোনো ট্যাগ, ইউ ট্যাগটা না উঠায়ে স্টাইল দিয়ে আমাদের আন্ডারলাইনটা উঠাই দিতে হবে। মানে আমরা কোনো স্ট্রাকচার চেঞ্জ করব না, বাট আমাদের কি হবে? আমাদের এখানে আন্ডারলাইনটা থাকবে না। তাহলে আমাদের কি কি করতে হবে? তখন তাহলে কি করব? আমরা এই সাইট টাইটেল এটার উপর রাইট ক্লিক করে ফায়ারবাগে যাব এবং ফায়ারবাগে কি গেলে কি দেখতে পাচ্ছি যে আমাদের হেডারের মধ্যে H2 আছে এবং তারপর ইউ ট্যাগটা আছে, ওকে। তো আমরা তাহলে যে কাজটা করব, আমরা মূলত এই H2 এর মধ্যে যে ইউ আছে এইটার আন্ডারলাইনটাকে আমরা নান করে দিব। আমাদের যে ফন্ট টেক্সটের ডেকোরেশন দেওয়া আছে ওইটা আমাদের কিছুই থাকবে না, নান করে দিব, ঠিক আছে? ওকে। তো তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে অ্যাড রুলস, তো অ্যাড রুল দেওয়ার পর কি করব? আমাদের দেখেন আমাদের হেডার ট্যাগের মধ্যে আছে, তাই না? তাহলে কি দিব? ফার্স্টে হেডার, তারপর স্পেস দিয়ে কি করব? H2 দিব। ওকে, তো H2, এইবার এটাকে কি দিব? আমরা টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করে দিব। কিন্তু দেখেন আমাদের কাজ হচ্ছে না, কারণটা কি? কারণ কারণটা হলো এই যে আমাদের এই H2 কে কিন্তু কোনো টেক্সটের ডেকোরেশন দেওয়া নাই, দেওয়া আছে এই ইউটাকে, তাই না? এবং এই ইউ এর কিন্তু প্রায়োরিটি বেশি। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের আরো নেস্টেড করে দিতে হবে। যেখানে আমরা দিয়েছি হেডার, তারপর স্পেস দিয়ে H2, তারপর আমরা এই স্পেস দিয়ে আবার কি দিব? ইউ দিয়ে দিব। তো দেখেন তাহলে কি আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এখন এই ইউ এইটাকেই এই স্টাইলটা পাচ্ছে। এখন কিন্তু আর স্টাইল H2 কে পাচ্ছে না, কারণ আমরা সিলেক্ট করে দিছি যে হেডারের মধ্যে যেটা H2 আছে এবং তার মধ্যে যে ইউ আছে সেটার টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো ইউ ট্যাগ দেওয়া অবস্থাতেও সেটাকে আপনি টেক্সটের ডেকোরেশন নান করে দিতে পারেন, মানে ওইটা আন্ডারলাইন থাকবে না, আবার যেটা যেখানে নেই সেখানে ইচ্ছা করে দিয়ে দিতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবেন। আল্লাহ হাফেজ।